আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি বিসিএস ক্যাডার হব। তো যেহেতু আমি চিকিৎসক হলাম, সুতরাং আমার চিকিৎসক হিসেবে স্বাস্থ্য ক্যাডারে প্রতি প্রথম থেকে একটা ইনবর্ন যেটা টার্ন থাকে, আমার মনে হয় ওটা আমার প্রথম থেকেই ছিল। যার ফলশ্রুতিতে আমি কিন্তু 44তম বিসিএস ক্যাডারে আমি শুধুমাত্র স্বাস্থ্য ক্যাডার টেকনিক্যাল ক্যাডারটাকে আমি চুজ করেছিলাম। আমি আসলে ইন্টার্নশিপের মাঝখানে মানে বিসিএস প্রিলিমিনারি দিয়েছিলাম। তো ইন্টার্নশিপের এত চাপের মধ্যেও কিন্তু আমি যতটুকু সময় পেয়েছি সর্বোচ্চ ইউজ করার চেষ্টা করেছি আর কি। আমি পড়তাম, পড়ে পরীক্ষা দিতাম। প্রিলি পরীক্ষার মানে 10 দিন আগেও আমাকে ডিউটি করতে হয়েছে এনআইসিইউ তে, ঠিক আছে, পেডিয়াট্রিক্সে। দেখা গেছে আমি ঈদের সময় বাড়ি যেতে পারিনি। যারা 48তম বিসিএস পরীক্ষা দিবেন, আপনি যেটি পড়ছেন বা যে সিলেবাসটা পড়ছেন আপনি রেগুলার পরীক্ষা দিবেন। পরীক্ষা অ্যাপে দিলে কিন্তু সময় নষ্ট হয় না। আপনি ধরেন যে পড়তেছেন পড়তেছেন মাঝখানে যে কোনো একটা অ্যাপে ঢুকে পরীক্ষা দিয়ে দিলেন, সময় নষ্ট হলো না। আপনি নিজের কোথায় প্রবলেম আছে বা কোথায় আপনার উইকনেস গুলো আছে আপনি কিন্তু পরীক্ষা দিলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, মিডিভেসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আবু নাই মনির। আমরা সবাই অবগত আছি, গতকাল রাত 11:30টার সময় 44তম বিসিএস এর ফলাফল প্রকাশিত হয়েছে। মোট 1710টি শূন্যপদের বিপরীতে 1690টি পদে আহ, নিয়োগের জন্য সাময়িকভাবে পিএসসির তরফ থেকে আহ, আহ, বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, তাদেরকে নিয়োগের ব্যাপারে সুপারিশ করা হয়েছে। তো এর মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থী না থাকায় কারিগরি এবং পেশাগত 20টি পদের জন্য কাউকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তো এই বিসিএস এ আহ, স্বাস্থ্য ক্যাডারে সারা বাংলাদেশে প্রথম হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার সিফাত মেফতাহুল জান্নাহ। সিফাত ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি চমৎকার ফলাফলের জন্য। ধন্যবাদ। হ্যাঁ। আমরা শুরুতে জানতে চাইবো যে 44তম বিসিএস ক্যাডারে আপনি প্রথম হয়েছেন, একটু অনুভূতিটা আপনার কেমন লাগছে সেটা জানাবেন। পাশাপাশি এমন একটি ফলাফল হবে, মানে আপনার পরীক্ষা আপনি যখন দিয়েছেন, বিভিন্ন স্তরের পরীক্ষা আপনি দিয়েছেন, আপনার কি একবার মনে হুম। হয়েছিল যে আমি আসলে এরকম আকাশচুম্বী কোনো একটা সাফল্য পেতে যাচ্ছি? আহ, প্রথমেই মহান আল্লাহ তাআলার প্রতি অসীম কৃতজ্ঞতা যে আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর বা ভালো রেজাল্ট করতে পেরেছি। এর পাশাপাশি আমার আব্বা আম্মা, তাদেরকে আমি তাদের প্রতি আমার একটা কৃতজ্ঞতা যে আমি আসলে প্রথম হবো এটি হয়তো আশা করিনি, কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো রেজাল্ট করতে পারবো। কারণ 4 বছরের দীর্ঘ জার্নিতে অনেক রাত জেগে কষ্ট করেছি, নিয়মিত পরীক্ষা দিয়েছি বিভিন্ন জায়গায়। তখন নিজের প্রস্তুতি সম্পর্কে একটু আইডিয়া পেয়েছিলাম যে হ্যাঁ, আহ, এরকম প্রস্তুতি দরকার বা নিজের কোথায় ল্যাকিংস আছে সেগুলো খুঁজে বের করছিলাম এবং ওগুলো ঠিক করার জন্য সময় দিয়েছি। তো আমার মনে হয় যে এগুলোর কারণেই আলহামদুলিল্লাহ আমি বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, একটু বলবেন, অনেকগুলো পেশায় পৃথিবীতে আছে, হ্যাঁ। স্বাস্থ্য মানে পেশাকে কেন বেছে নিয়েছেন? এবং আহ, এখান থেকে এমবিবিএস কমপ্লিট করার পরে আবার স্বাস্থ্য ক্যাডার হিসেবে আপনি অনেকে অন্য বিভিন্ন ক্যাডারও যাচ্ছে, কিন্তু আপনি স্বাস্থ্য ক্যাডারকে হ্যাঁ। বেছে নিলেন। মানে স্বাস্থ্য খাতে আসা, চিকিৎসক হওয়ার যে বিষয়টা, এটা কেন এগিয়ে চিকিৎসক কেন হয়েছেন এবং স্বাস্থ্য ক্যাডারকে কেন বেছে নিয়েছেন, দুটো অংশে একটু আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই। আচ্ছা, প্রথমে বলতে চাই আমি যখন ছোট ছিলাম বা যখন ইন্টারমিডিয়েট বা এসএসসি পড়ি তখন থেকেই আমার মনে একটা আশা ছিল যে সাদা অ্যাপ্রন গায়ে তুলবো। ঠিক আছে, এটি আসলে আমার চিকিৎসক হওয়ার পিছনে আমার মনে হয় সবচেয়ে বড় আমার অনুপ্রেরণা। আমার একটা আশা ছিল আমি নিজেকে 10 বছর পরে হয়তো চিকিৎসক হিসেবে দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করব। এখান থেকেই আমার আসলে মেডিকেলে পড়ার প্রতি একটা ঝোঁক ছিল। এবং ধীরে ধীরে যত ইন্টারমিডিয়েটে যখন আমরা এইচএসসি পরীক্ষা দিই তখন তখন আমার আমি একদম ডিটারমিন্ড হয়ে যাই যে ইনশাল্লাহ আমি চিকিৎসকই হব। আহ তারপরেই তো মেডিকেল কলেজে চান্স পেলাম, আমার আশা পূর্ণ হলো আর কি। পরবর্তীতে 5 বছর এমবিবিএস কোর্স করার পর আলহামদুলিল্লাহ ডাক্তার হিসেবে নিজেকে যখন দেখেছি তখন মনে হয়েছে হ্যাঁ আমি আমার যেটা প্যাশন আমি হয়তো সেটি অর্জন করতে পেরেছি। হয়তো আমার অনেক কিছু অর্জন করা বাকি, কিন্তু আমার যে প্যাশন সেই প্যাশনের দিকে হয়তো আমি একটু একটু করে আগাচ্ছি। এটি আমার চিকিৎসক হওয়ার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর স্বাস্থ্য ক্যাডারে আসার পিছনে আমি বলবো যে যেহেতু আমি একজন চিকিৎসক, অবশ্যই আমার স্বাস্থ্য ক্যাডারে আসার যেটা আকাঙ্ক্ষা সেটি প্রথম বর্ষ থেকেই ছিল। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি বিসিএস ক্যাডার হব। তো যেহেতু আমি চিকিৎসক হলাম, সুতরাং আমার চিকিৎসক হিসেবে স্বাস্থ্য ক্যাডারে প্রতি প্রথম থেকে একটা ইনবর্ন যেটা টার্ন থাকে, আমার মনে হয় ওটা আমার প্রথম থেকেই ছিল। যার ফলশ্রুতিতে আমি কিন্তু 44তম বিসিএস ক্যাডারে আমি শুধুমাত্র স্বাস্থ্য ক্যাডার টেকনিক্যাল ক্যাডারটাকে আমি চুজ করেছিলাম। এবং আলহামদুলিল্লাহ স্বাস্থ্য ক্যাডারে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি।
জি, সুপারিশপত্র হয়েছে সারা বাংলাদেশ প্রথম হয়েছেন আপনি স্বাস্থ্য ক্যাডারে। হ্যাঁ, হ্যাঁ, এটি একটি মানে গর্বিত হওয়ার মতো খবর। এখন আপনি আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে আসলে আমি একজন চিকিৎসক স্বাস্থ্য ক্যাডারে যাবো, এটি স্বাভাবিকতা। এই প্রশ্ন কেন আসছে যে আমি আসলে হ্যাঁ, হ্যাঁ, স্বাস্থ্য ক্যাডারে কেন বেছে নিলাম? এটির কারণ হচ্ছে হ্যাঁ, আপনি জানেন যে এই বিসিএস এর চিকিৎসকরা মানে একটা তুলকালাম কাণ্ড করার মতো অবস্থা। সারা বাংলাদেশে সারা ফেলে হ্যাঁ, দিয়েছে তাদের রেজাল্টে। হ্যাঁ, হ্যাঁ, পররাষ্ট্রে যদি খুব আকর্ষণীয় ক্যাডার আমরা ধরি, তো সেখানে হুম, ফার্স্ট সেকেন্ড দুইজন হয়েছেন, দুইজন মেডিকেল শিক্ষার্থী। এটি আসলে হুম, যেমন খুব খুশির সংবাদ, পাশাপাশি এটি প্রশ্নেরও ব্যাপার যে আসলে চিকিৎসকরা কেন ক্যাডার পরিবর্তন করছেন। এই যে চিকিৎসকদের ক্যাডার আচ্ছা। পরিবর্তন হয়ে যাওয়ার ব্যাপারটি আপনি কিভাবে দেখেন আসলে? ক্যারিয়ার পরিবর্তনের ব্যাপারটি আসলে এটি বেশ কয়েকটি বিসিএস থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই চিকিৎসা বা টেকনিক্যাল ক্যাডার গুলো ছেড়ে জেনারেল ক্যাডার যেমন পররাষ্ট্র, পুলিশ বা প্রশাসন এগুলো চলে যাচ্ছে। কারণ ইদানিং আমরা দেখি যে পররাষ্ট্র, পুলিশ বা প্রশাসনের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা, তাদের পদোন্নতি, তাদের সামাজিক মর্যাদা, এসব দিক বিবেচনা করলে মনে হয় যে তাদের ওখানেই হয়তো আমি স্যুট করব বেশি। ঠিক আছে, এরকম একটা মানে মানুষের মনে হয়। ঠিক আছে, বা যেটা মানুষ চোখে দেখে, আমার যেটা কাছে যেটা মনে হয়েছে, অন্যান্য ক্যাডারগুলোতে বেশ কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আমাদের স্বাস্থ্য ক্যাডারের মতো অন্যান্য পেশাগত ক্যাডারগুলোতে অনেক দেখা যায় যে ওরকম সুযোগ সুবিধা নাই। দ্যাট মিনস এখানে একটা আন্তঃক্যাডার বৈষম্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এটি মনে হয় যে আন্তঃক্যাডার বৈষম্যটা কিছুটা প্রকট হয়ে গেছে বর্তমানকালে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে পেশাগত ক্যাডারে যারা যাচ্ছেন তাদের মধ্যে একটা আশা থাকছে যে আচ্ছা আমি এরপরে হয়তো জেনারেল ক্যাডার যেমন পররাষ্ট্র, পুলিশ বা প্রশাসন, এই ক্যাডারগুলোতে যাব, হয়তো ওখানে গেলে হয়তো আমি এই সুযোগ সুবিধাগুলো পাবো যেটি আমি পেশাগত ক্যাডারে পাচ্ছি না। আমার মনে হয় যে এটি একটা কারণ হতে পারে, যা মানে ক্যাডার পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ আমি মনে করি আসলে এটি। আচ্ছা, তো এক্ষেত্রে মানে আপনিও তো এই বৈষম্যগুলো আপনার চোখে দৃশ্যমান, আপনি দেখছেন যে বিষয়গুলো আসলে কিরকম। আপনি কি শেষ পর্যন্ত এই পেশায় আপনি থাকবেন কিনা, মানে এই ক্যাডারই থাকবেন কিনা নাকি ক্যাডার পরিবর্তন করবেন? আর যদি মানে ক্যাডার যদি কন্টিনিউ করেনও, চিকিৎসা খাতে আপনি আসলে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কোনটার জন্য প্রস্তুত করছেন? দুটো বিষয় একটু বলবেন। ইনশাল্লাহ আমার স্বাস্থ্য ক্যাডারেই থাকার ইচ্ছা আছে, যেহেতু আমি ক্যাডার চয়েসে প্রথমেই দিয়েছি টেকনিক্যাল ক্যাডার বা স্বাস্থ্য ক্যাডার। সুতরাং ইনশাল্লাহ আমি এখানেই থাকার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাল্লাহ আমি এখানে থাকবো, এটি আমি বলতে পারি। আর বিশেষজ্ঞ চিকিৎসার ক্ষেত্রে যেটি বলছেন, আমি আসলে কার্ডিওলজিতে পার্ট 1 এক্সপিএস করেছি গত বছরের জুলাই মাসে। ইনশাল্লাহ নিজেকে কার্ডিওলজিস্ট হিসেবে দেখতে চাই। আচ্ছা, আপনি তো ইতিমধ্যে সেবায় যুক্ত, ইন্টার্নশিপ যখন করেছিলেন তখন থেকেই সেবায় আপনার যুক্ত বেসিক্যালি। হ্যাঁ, তো এই যে সেবায় যুক্ত আপনি আছেন, আপনার কাছে কি মনে হয় যে মানে আন্তঃকারা যে বৈষম্যগুলো আছে, এই বৈষম্যগুলো যদি থাকেও, বিদ্যমানও যদি থাকে, তবু আপনি হ্যাঁ। সেবায় থেকে নিজেকে ওদের চেয়ে মানসিক দিক থেকে কিছুটা এগিয়ে রাখতে পারবেন? মানে আপনার কাছে কি মনে হয় সরাসরি সেবা দিতে গিয়ে? আমার কাছে মনে হয় যে চিকিৎসক হিসেবে সরাসরি রোগীর সাথে ডিলিংস গুলো বা রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা, সাথে হচ্ছে রোগী একদম সুস্থ হয়ে যাওয়া, এই পুরো প্রসেসটার সাথে যুক্ত থেকে যেটি আমার কাছে মনে হয়েছে, এখানে এক ধরনের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে আর কি। ঠিক আছে, যেটি হয়তো অন্যান্য ক্যাডারগুলোতে ওরা সেবা করে ঠিকই, কিন্তু একদম সামনাসামনি চোখের সামনে যে আমরা যেগুলো পরিবর্তন দেখি রোগীর, রোগ হচ্ছে, তাদের চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে, আমরা দেখছি, একটা স্যাটিসফ্যাকশন আমাদের থাকে। এটি হয়তো অন্যান্য ক্যাডারগুলোতে ওরকম ভাবে পাওয়া যায় না। ঠিক আছে, এই সেবা খাতে থাকার কারণে আমি দেখছি, যখন ইন্টার্নশিপ বলেন বা এখন প্রফেশনাল লাইফে যেটি দেখছি, তো আমার মনে হয় যে রোগীদের সাথে যতই আমরা ডিলিংস করছি বা রোগীদের সাথে যতই চিকিৎসা করছি, তাদের দোয়া পাচ্ছি, সাথে হচ্ছে আমাদের এই মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটি মনে হয় আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আন্তঃকারের বৈষম্য অবশ্যই একটি চিন্তার বিষয়। এটি নিরসনের লক্ষ্যে কিন্তু অনেকগুলো দেখেছেন যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করব যে আন্তঃকাটার বৈষম্য যেগুলো আছে, এই বৈষম্যগুলো যদি দূর করা যায়, একদম জি। দূর করতে না পারলেও মিনিমাম যেটুকু দরকার এতটুকু যদি করা যায়, তাহলে আমার মনে হয় যে স্বাস্থ্য খাতে ডাক্তাররা অনেক ভালো করবে। তাদের যে প্যাশন, ইনিশিয়াল প্যাশন ছিল, যার কারণে তারা ডাক্তার হয়েছে, আমার মনে হয় ওইটা তারা কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, এই সেবা দিতে গিয়ে আপনার এই ছোট্ট কর্মজীবনে আপনার ঝুলিতে এমন কোনো অভিজ্ঞতা কি আছে কিনা যে রোগীদের সেবাটা দেওয়ার মাধ্যমেই তৃপ্তির বিশাল একটা সুযোগ আছে, এরকম একটি দুটো বা একটি অন্তত ঘটনা আছে আপনার? শোনাতে পারবেন কিনা আমাদেরকে এখন? হ্যাঁ, আমি যেমন বলেছি, আমি আসলে এক্সিপিএস পার্টন করেছি কার্ডিওলজিতে। এর পিছনে একটি কারণ আছে আর কি। আমি সিসিইউতে ইন্টার্নশিপের সময় ডিউটি করতে, মানে যখন ডিউটি করেছি, এছাড়াও ধরেন যে 5th ইয়ারে যখন আমাদের ওয়ার্ড হতো, আমি সিসিইউতে ঘোরাঘুরি করতাম।
তো আমার এরকম একটি মনে আছে ইনসিডেন্ট, যে একটা রোগী দেখা যাচ্ছে যে পালস বিপি আমরা পাচ্ছি না, রোগী নিয়ে আসছে সিসিইউতে। তো হচ্ছে তার রোগীর রিপিটেড হিস্ট্রি অফ ভমিটিং অ্যান্ড ডায়রিয়া ছিল। তারপরে দেখা যাচ্ছে তার পালস বিপি কিছু পাওয়া যাচ্ছে না, তাকে হচ্ছে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। ওখান থেকে তারা সিসিইউতে রেফার করেছে। তো আমরা সিসিইউতে আসার পরে তার ইসিজি করেছি। ইসিজি করে আমি দেখলাম যে ইসিজি যে প্যাটার্নটা, আমার কাছে মনে হয়েছে এটা আসলে ডিউ টু ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস, ওখানে জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া নামে একটা এরিদিমিয়া আমার কাছে মনে হয়েছে, যে ইট মে বি কেস অফ জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া। তো আমি আমার সিনিয়র যারা আছেন তাদেরকে বলেছি যে ভাইয়া, ইট মে বি কেস অফ জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া। সো আমাদের তো এখানে মিডফোর্ড হসপিটালে তো ক্যাথ ল্যাব আছে, সুতরাং আমরা টেম্পোরারি পেসমেকার তো লাগাতে পারি। তো ভাইয়া অবশ্যই আমাদের যে সিনিয়র ভাইয়ারা ছিলেন, তারা অবশ্যই তারা জিনিসটাকে দেখলেন, দেখে মনে করছেন ওকে ইট ক্যান বি রিলিভড বাই টেম্পোরারি পেসমেকার। সো উইদিন 5 মিনিটস ওই পেশেন্টটাকে আমরা ক্যাথ ল্যাবে নিয়ে গেলাম, এবং মানে 10 to 20 মিনিটস এর মধ্যেই টেম্পোরারি পেসমেকার করা হয়ে গেল। এবং রোগীটা একদম দেখা গেল যে ক্যাথ ল্যাব থেকে যখন বের হচ্ছে তার মুখে হাসি, ঠিক আছে, মানে সে কথা বলছে, মানে এমন একটা জিনিস হলো যে তার একটু আগে পালস বিপি পাওয়া যাচ্ছিল না, টেম্পোরারি পেসমেকার পরানো হলো, সে একদম নর্মাল মানুষের মতো হয়ে গেল, ঠিক আছে। তো এটা দেখে আমার মানে খুবই ভালো লেগেছে যে একটা মানুষ প্রায় মৃত্যুর পর্যায় থেকে 5 থেকে 10 মিনিট একটা ইন্টারভেনশন করা হলো, সে সম্পূর্ণ ভালো হয়ে গেল। তখন থেকে আমার কার্ডিওলজির প্রতি আসলে ভালো লাগা যেটা, সেটি আসলে শুরু হয়। এবং সেখান থেকে আসলে আমি চিন্তা করছি ইনশাল্লাহ আমি পরবর্তীতে কার্ডিওলজিস্ট হিসেবে নিজেকে দেখতে চাই। খুবই চমৎকার। আসলে মানে চিকিৎসকদের যে সেবা করার মাধ্যমে প্রত্যেকটি পেশাজীবী সেবা করছে জাতিকে, রাষ্ট্রকে সেবা দিচ্ছে, কিন্তু চিকিৎসকরা এরকম তৃপ্তিদায়ক সেবার অনেক অভিজ্ঞতা তাদের ঝুলিতে থাকে। ফলে বৈষম্য যাই অবশ্যই। থাকুক, আন্তঃকারের বৈষম্য যাই থাকুক, এই বিষয়গুলোই আমার মনে হয় যে যারা সেবার মানসিকতা নিয়ে, ওত নিয়ে যারা সেবা শপথ গ্রহণ করার মাধ্যমে এমবিবিএস শুরু করেছিলেন, এই বিষয়গুলো তাদেরকে সেবা খাতের জন্য যুক্ত রাখার ক্ষেত্রে যথেষ্ট বলে আমার কাছে মনে হয়। কিন্তু এরপরেও শুধুমাত্র মুখের কথায় তো চিরা ভিজবে না। আমরা মনে হ্যাঁ। করি যে আন্তঃকারের যে বৈষম্যের যে বিষয়গুলো আছে এগুলো অপনোদন হওয়া দরকার। সিফাত ভাই একটু বলবেন, অবশ্যই। আন্তঃকারের বৈষম্য আসলে এটা চিকিৎসকরা দীর্ঘদিন ধরে আওয়াজ করছেন, কিন্তু হ্যাঁ। সমাধান হচ্ছে না। আসলে প্রতিবন্ধকতা কোন কোন জায়গায়? মানে এমন হয় কি না যে সর্ষের ভেতরে ভূত আছে, যারা মনে করে যে চিকিৎসকদের বিষয়গুলো এভাবে চাপিয়ে রাখতে হবে, তাদেরকে সেবক বানিয়ে রাখতে হবে। সেবা তো করছেই, সেবা করার মাধ্যমে তারা যদি একটু রেকগনিশন পায়, তারা যদি একটু নিরাপত্তা হুম, পায়, এইটা কারো হুম, মাথা হুম। ব্যথার কারণ হয়ে যাচ্ছে কিনা আপনাদের দৃষ্টিতে আসলে কি মনে হয়? কি কি প্রতিবন্ধকতা আছে এখানে? আমার কাছে মনে হয় যে আসলে স্বাস্থ্য ক্যাডারে এরকম বৈষম্য যেটি, আমার কাছে মনে হয় যে নীতি নির্ধারণী পর্যায়ে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের মানে অনুপস্থিতি, আমার মনে হয় এটি একটি বড় একটি ফ্যাক্টর। কারণ আপনি কি পরিবেশে কাজ করবেন বা কোথায় যাচ্ছেন বা কিভাবে আপনার পোস্টিং হবে, এগুলো নির্ধারণ করছে কে? এগুলো নির্ধারণ করছে অন্য ক্যাডারের লোকজন, হয়তো সে প্রশাসন ক্যাডারের লোকজন, ঠিক আছে। আমার মনে হয় যে এই সব নীতি নির্ধারণী পর্যায়ে যদি আমাদের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা থাকেন, তাহলে তারা কিন্তু ডক্টরদের কি কি সমস্যা হয়, তারা কি কি প্রবলেম ফেস করে, সেগুলো কিন্তু তারা নিজেরাও ফেস করে এসেছেন। সুতরাং নীতি নির্ধারণের পর্যায়ে যদি তারা যেতেন, তাহলে দেখা যেত এই প্রবলেম গুলো ওনারা মানে কিভাবে সমাধান করা যায়, হয়তো একদমই 100% আমরা সমাধান পেতাম না, কিন্তু দেখা যেত যে আগের পরিস্থিতি থেকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটি তারা হয়তো ইমপ্রুভ করার চেষ্টা করতেন, বা ওরকম কিছু নীতি নির্ধারণী ডিসিশন তারা নিতেন। তো আমার মনে হয় যে এটি আন্তঃকাডার বৈষম্যের ক্ষেত্রে একটি বড় একটি মানে কারণ হতে পারে, যে নীতি নির্ধারণী পর্যায়ে ডাক্তারদের আহ, মানে মানে খুব কম একটি মানে আছে আর কি, পরিমাণ খুব কম পরিমাণ ডাক্তারই এরকম নীতি নির্ধারণের পর্যায়ে আছে। আরেকটি কারণ বলা যেতে পারে যে আমাদের চিকিৎসকদের মধ্যেই দেখা যায় বেশ কিছু ক্ষেত্রে আহ, অমিল রয়েছে, মতের অমিল রয়েছে। সবাই একটি মানে ইউনিক ডিসিশনে আসতে পারছেন না, ঠিক আছে। দেখা যায় একজন এক কথা বলছেন, তো অন্য পক্ষ অন্য একটা কথা বলছেন। যখন দেখা যায় নিজেদের মধ্যেই এরকম একটি বিভেদ বা অমিল, তখন দেখা যায় যে মানে সবাই মিলে একটা ডিসিশন বা একটা প্রবলেম আমরা উচ্চ পর্যায়ে যেভাবে প্লেস করলে আমাদের যে সমাধানটা আমরা আশা করতে পারি, দেখা যায় যে এরকম যে নিজেদের মধ্যে যে ডিভাইডেশন থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা ওভাবে প্লেস করা হয় না। পরে দেখা যায় যে সমস্যাটি আসলে মানে সমস্যা থেকেই যাচ্ছে, সমস্যার সমাধানের জন্য সবাই একত্রিত হতে পারছে না। আমার মনে হয় ডাক্তারদের মধ্যে বা চিকিৎসকরা যদি আহ ইউনিফাইড হয়ে যায় যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে, আমার মনে হয় যে তারা আসলে এই বিষয়ে অনেক তাদের যে বৈষম্যটা, আমার মনে হয় যে অনেকখানি কমিয়ে আনতে পারবে।
জি। স্বাস্থ্য সংস্কার কমিশনের যে সাম্প্রতিক সময়ে যে তারা যে প্রতিবেদনটি তৈরি করেছে, জমা দিয়েছে হ্যাঁ, প্রধান উপদেষ্টার কাছে, এখানে বেশ কিছু সমাধান চাওয়া হয়েছে। আমরা মনে করি যে এখান থেকে হ্যাঁ, কিছুটা সমাধানের পথে স্বাস্থ্য খাত হ্যাঁ, এগোতে হ্যাঁ, পারবে। সিবাত ভাই, আমরা পারবে। চলে যাচ্ছি একটু আপনার নিজের জীবনের দিকে। আপনি যে এই বিসিএস এ চমৎকার ফলাফল করেছেন, আপনার প্রস্তুতির যে পরিক্রমাটা এটা আসলে কেমন ছিল? হুম। কতদিন ধরে আপনি প্রস্তুতি নিচ্ছেন একটু শুনতে চাই। প্রস্তুতি বলতে একদম যদি আমি বিসিএস এর জন্যই পড়া বলতে চাই, আমি আসলে পড়াশোনা শুরু করেছিলাম ইন্টার্নশিপের, যখন আমি ইন্টার্নশিপ শুরু করি ওই সময়টা থেকেই আচ্ছা। ইন্টার্নশিপের ডিউটি করতাম, মাঝে মাঝে পড়তাম, মানে যতটুকু সময় পাওয়া যেত আর কি। এর পাশাপাশি আমি হচ্ছে যে জিনিসটি করতাম সেটি হচ্ছে রেগুলার আমি নিউজ পেপার পড়তাম আর কি। শুধু বিসিএস এর জন্য না, আমার ধরেন যে মানে কারেন্ট যে সিচুয়েশন গুলো বিশ্বে বা বাংলাদেশে যেগুলো হচ্ছে, এটি আমি খুব ছোটবেলা থেকেই নিউজ পেপার পড়ার আমার একটা অভ্যাস ছিল। আমার মনে হয় এটি খুব বড় একটি ভূমিকা পালন করেছে বিসিএস ক্যাডার হওয়ার পিছনে। আর যদি আমি বলি জেনুইন বিসিএস ক্যাডার, আমি প্রায় আহ 4 থেকে 5 মাসের মতো আমি করেছি। সেটি পড়েছি একদম মানে নন ইন্টারাপ্টেড না। দেখা যাচ্ছে যে আমি ডিউটি করেছি, মাঝখানে যে সময়টা পেয়েছি সেটা আমি ইউজ করার চেষ্টা করেছি। তো জেনুইন বলতে গেলে আমি 4 থেকে 5 মাস আমার বিসিএস প্রিলির জন্য। পরবর্তীতে রিটেনের জন্য তো আমরা প্রায় 5 থেকে 6 মাসের মতো পেয়েছিলাম। আচ্ছা। ঠিক আছে। কোনো কোচিং সেন্টারে গিয়েছিলেন নাকি নিজে নিজে পড়াশোনা করতেন? কোচিং সেন্টারে আসলে আহ, একদম ডেডিকেটেড কোচিং সেন্টার গিয়ে মানে ক্লাস করা সাথে পরীক্ষা দেওয়া এরকম করা হয়নি। আমি আসলে কিছু কোচিং সেন্টারে পরীক্ষা দিয়েছিলাম, যেটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে পরীক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একজন বিশেষ পরীক্ষার্থীর জন্য। কারণ সে যেটা পড়ছে কতটুকু বা কিভাবে মানে কতটুকু ফ্রুটফুল সে পড়াটি করতে পারলো সেটি প্রমাণের স্থানটাই হলো পরীক্ষা। তো আমার কাছে মনে হয়েছে পরীক্ষা দেওয়া দরকার। আমি বেশ কিছু কোচিং সেন্টার সাথে বিভিন্ন অ্যাপে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি, এবং এই পরীক্ষা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার ভুলগুলো কোথায় 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 আমার ইমপ্রুভ করতে হবে সেগুলো আমি বুঝতে পেরেছিলাম, এবং ওই জিনিসগুলোর প্রতি আমি ফোকাস করেছিলাম বেশি। যার ফলশ্রুতিতে আমার মনে হয় যে আমি বিসিএস ক্যাডারে আসলে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার দুর্বল পয়েন্টগুলো আমি ধরতে পেরেছিলাম। পরীক্ষা দিলে আসলে দুর্বল পয়েন্ট কোথায় সেটি ধরতে পারা যায়। তো এটি মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন বিসিএস পরীক্ষার্থীর ক্ষেত্রে, কোন বিষয়টাকে তাকে ইমপ্রুভ করতে হবে, কোন জিনিসটাতে সে স্ট্রং, এইটাকে ডিফারেন্সিয়েট করে যেটি যেটির সাথে দুর্বল সেই জিনিসটাতে বেশি ফোকাস করতে হবে। যেটি পরীক্ষাতে দেখা যাচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটার প্রতি বেশি ফোকাস করতে হবে। তো এইসব জিনিস বোঝার জন্য আমার মনে হয় যে পরীক্ষা দেওয়াটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু প্রিলি, রিটেন, ভাইবা, তিনটার জন্যই আলাদা আলাদা প্রস্তুতির বিষয়গুলো আপনি কি কি বিষয়গুলো মাথায় রেখে এগুলোর প্রস্তুতি নিতেন একটু শুনতে চাই। আচ্ছা, প্রিলির ক্ষেত্রে আমাদের যেহেতু জেনারেল বিসিএস ছিল, স্পেশাল না, যার কারণে আমাদের 200 মার্কের একটা সিলেবাস ছিল আর কি, 10টা সাবজেক্টের মতন। তো দেখা যাচ্ছে যে ইংলিশে, ম্যাথে, আহ বাংলায় নাম্বার ভালো তোলার একটা সুযোগ আছে। দেখা যায় ইংলিশে আপনি ভালো করলেন, অনেক বেশি আগায় গেলেন; ম্যাথে ভালো করলেন, অন্যান্যদের থেকে অনেক বেশি আগায় গেলেন। ঠিক আছে। বাংলাতে ভালো করলেন, অনেক বেশি আগায় গেলেন। কারণ দেখা যাচ্ছে সাধারণ জ্ঞান যেগুলো বাংলাদেশ বা আন্তর্জাতিক সবাই মোটামুটি একটা লেভেলে পারে। ঠিক আছে। কিন্তু সমস্যা হয় এই সাবজেক্ট গুলোতে, যে ম্যাথ, ইংলিশ। ঠিক আছে। এই দুটাতে যে ভালো করতে পারবে সে দেখা যায় অন্যান্যদের থেকে অনেক বেশি আগায় থাকবে। সুতরাং আমার বিশেষ প্রিলির ক্ষেত্রে প্রিপারেশনের সময় আমি এটাই ফলো করতাম যে 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 বিষয়গুলোতে অল্প পরিশ্রম করে বেশি মার্ক পাওয়া যায়, বা অন্যান্যদের থেকে আমি একটু নিজেকে আগায় রাখতে পারবো, এই জিনিসগুলোর প্রতি আমি বেশি ফোকাস করতাম। ম্যাথ আর ইংলিশের প্রতি আমি বেশি ফোকাস করতাম, সায়েন্সে ফোকাস করতাম। আর যেহেতু আমি নিয়মিত নিউজ পেপার পড়তাম, যার ফলশ্রুতিতে বাংলাদেশ বা আন্তর্জাতিক এরকম সাধারণ জ্ঞানের বিষয়গুলো আমার কাছে মোটামুটি একটা লেভেলের ছিল আর কি। এগুলোতে আমি একটা লেভেলে রেখে যেগুলোতে বেশি মার্ক পাওয়া সম্ভব ওই জিনিসগুলোর প্রতি আমি ফোকাস করতাম। এটি হচ্ছে প্রিলির ক্ষেত্রে। আর সাথে তো জি। আমি রেগুলার পরীক্ষা দিতাম। পরীক্ষা দিয়ে একটা নির্দিষ্ট সিলেবাস ছিল, ওই সিলেবাসের পরে আমি পরীক্ষা দিতাম। পরীক্ষা দিয়ে বুঝতাম যে আমার কোথায় কোথায় ডেফিসিয়েন্সি আছে, তখন আমি ওগুলোকে কাভার আপ করার চেষ্টা করতাম। তো এগুলো হচ্ছে প্রিলি। এরপরে হচ্ছে আমাদের রিটেন। রিটেনের ক্ষেত্রে তো আহ, ডাক্তারদের জন্য একটু কঠিন, কারণ বাংলাদেশ, আন্তর্জাতিক এই বিষয়গুলো অনেকটা মানে বিশ্লেষণী পড়াশোনা করতে হয় আর কি। তো নিয়মিত নিউজ পেপার পড়ার কারণে আমার মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বাংলাদেশ বা আন্তর্জাতিক পরিমণ্ডলে যেগুলো ছিল এগুলো আমার জানা ছিল। যার ফলশ্রুতিতে দেখা গেছে যে রিটেনের ক্ষেত্রে আমার এগুলো খুবই ভালো কাজে দিয়েছে। রিসেন্ট ইস্যু যেগুলো দেখবেন যে লিখিত ক্ষেত্রে রিসেন্ট ইস্যুগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সেটি শুধুমাত্র বাংলাদেশ আন্তর্জাতিক না, বাংলা, ইংরেজি এগুলোর ক্ষেত্রেও লাগে। সুতরাং আমার আমার কাছে মনে হয়েছে যে
নিয়মিত মানে পত্রিকা পড়াটা আমার খুব বেশি গুরুত্ব মানে কাজে দিয়েছে। এছাড়াও আমি হচ্ছে বেশ কিছু বইয়ের মানে যেগুলো সাধারণত লিখিত পরীক্ষার্থীরা পড়ে থাকে, আমি বিভিন্ন বই পড়েছি, সাথে হচ্ছে নিজে নিজে নোট করেছি। এছাড়াও দেখা যায় লিখিত পরীক্ষায় অনেক ম্যাপ দিতে হয়, ছবি দিতে হয়, ডেটা চার্ট এগুলো দিতে হয়, আমি এগুলো আলাদা একটা নোট করে রেখেছিলাম, যেগুলো হচ্ছে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে আমার কাছে মনে হয় আমাকে খুবই বেশি হেল্প করেছে। কারণ ডেটা চার্ট আপনি ধরেন যে সবাই গতানুগতিক গতানুগতিক ভাবে লিখবে, কিন্তু আপনার খাতা অন্যান্যদের থেকে আলাদা করার জন্য স্পেশাল কিছু জিনিস করতে হবে, যেটি দেখলে পরীক্ষক বুঝতে পারে যে হ্যাঁ, এই ছেলেটা আলাদা কিছু লিখেছে। সুতরাং আমি হচ্ছে ওরকম কিছু আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিলাম, নোট করে রেখেছিলাম, ডাটা চার্ট ওগুলো আলাদা করে রেখেছিলাম, যেটি পরীক্ষার আগ মুহূর্তে আমি দেখে গিয়েছি, এবং আহ, আমি ওগুলো ব্যবহার করতে পেরেছি পরীক্ষায় যখন আমি যে কোনো কোশ্চেন অ্যান্সার করেছি, আমি ওগুলো ব্যবহার করতে পেরেছি। তো আমার কাছে মনে হয় এটি আমার লিখিততে হয়তো আমি ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে আর কি। আচ্ছা, ভাইবা কিভাবে ফেস করেছেন? এর জন্য আপনার কোনো রকমের প্রস্তুতি বা কি কি বিষয়গুলো মাথায় রেখে আপনি যেতেন ভাই ভাই বোর্ডে? হ্যাঁ, আসলে 44তম বিসিএস ভাইভাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, কারণ আপনারা জানেন এইভাবে আমাদের দুইবার দেওয়া লেগেছে। অবশ্য আমরা দুইবার দেইনি, জেনারেল ক্যাডারে যারা ছিলেন তারা হচ্ছে দুইবার করে দিয়েছেন আর কি। তো একটা অনিশ্চয়তা ছিল ভাইবা নিয়ে, ভাইবা কখন হবে। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আমরা একটু অনিশ্চয়তা ছিলাম ভাইবাটি আসলেই হবে কিনা। কিন্তু পরবর্তীতে যখন আমাদের ভাইবার ডেট দিল, আমাদের টেকনিক্যাল ক্যাডার দিয়েই প্রথম ভাইবা শুরু হয়েছিল আর কি। তো আমি মাত্র 28 দিনের মতো সময় পেয়েছিলাম। এই 28 দিনের মধ্যে অনেক ডকুমেন্টস রেডি করতে হয়। ওই ডকুমেন্টস রেডি করা থেকে দেখা যাচ্ছে যে মেডিকেল পার্টের পড়াশোনা সাথে জেনারেল পার্টের পড়াশোনা, তো একটু চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। সাথে হচ্ছে আমি জব করি, যার কারণে দেখা যাচ্ছে যে আমি সময় কম পেতাম। কিন্তু এর মাঝেও যতটুকু পারা যায় মেডিকেল পার্ট এবং জেনারেল পার্ট দুইটাই আমি সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করেছি। আহ 28 দিনে তো বেশি দিন সময় না আর কি, মানে জেনুইন পড়তে পেরেছিলাম প্রায় 20 দিনের মতন আর কি। তো এখানে আমি আমার যে ফাইনাল প্রফের যে পড়াশোনা, মেডিসিন, সার্জারি, গাইনি, আমার মনে হয় যে এগুলো খুব ভালো কাজে দিয়েছে আর কি। এছাড়াও আমি জাস্ট খুবই সুপারফিশিয়ালি ইম্পর্টেন্ট যেগুলো ডিজিজ বা রিসেন্ট যেগুলো ধরেন যে ভাইবার সময়কালে কিছু, যেমন ধরেন যে ডেঙ্গুর একটা এপিডেমিক ছিল ওই সময়টাতে, সুতরাং ডেঙ্গু একটা ইম্পর্টেন্ট টপিক ছিল। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট ডিজিজ যেগুলো যেগুলো না জানলেই নয় বাংলাদেশের প্রেক্ষাপটে, বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা কি কি ডিজিজ ফেস করে বা কি কি ইমার্জেন্সি ফেস করে, এইসব জিনিসে মানে আলাদা করে গুরুত্ব দিয়ে প্রিপারেশন নিয়েছিলাম। তো এগুলোই কিন্তু আমরা যখন ভাইবা বোর্ডে গেলাম, তখন কিন্তু দেখা গেল যে আসলে যেগুলো ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে, এই বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে রোগীগুলোই বেশি যায়, এবং বাংলাদেশের রিসেন্ট যে এপিডেমিক যেমন যেমন ওই সময় ছিল ডেঙ্গু, এগুলোর মধ্য থেকেই কিন্তু আমাদের প্রশ্ন ধরা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ যে আমি যে প্রিপারেশন গুলো নিয়েছিলাম যে টপিক গুলোর উপর, ওর বাইরে কিন্তু আমাকে প্রশ্ন ধরা হয়নি আর কি। মানে আপনার ইম্পর্টেন্ট যেগুলো ডিজিজ সেগুলোর প্রতি বেশি ফোকাস করতে হবে। আর জেনারেলের ক্ষেত্রে আপনার ধরেন যে রেগুলার নিউজ পেপার পড়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটি বলবো যে ভাইবার ক্ষেত্রে রেগুলার নিউজ পেপার ইজ এ মাস্ট। রেগুলার নিউজ পেপার ইজ এ মাস্ট। কোথায় ধরেন যে এমনকি ভাইবার দিনে, ধরেন যে আমার ভাইবা বোর্ডে আমরা ঢুকেছি 10টার সময়, আমি 7টার দিকে নিউজ পেপার নিয়ে রেখেছি। নিউজ পেপার নিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা নিউজ পেপারে কি হয়েছে গতকাল বা রিসেন্ট কি হয়েছে, এই জিনিসগুলোর প্রতি ফোকাস করেছিলাম। এবং দেখা যাচ্ছে আমাকে না ধরলেও অন্যান্য বোর্ডে কিন্তু দেখা যাচ্ছে যে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের কিন্তু ওই কোশ্চেন গুলো ধরেছে, এবং যারা ধরেন যে ওগুলো উত্তর দিতে পেরেছে তাদের নম্বর অবশ্যই বেশি ছিল, এবং তারাই ভালো করেছে আর কি। আচ্ছা, এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতির পরিক্রমায় আপনার সামনে মানে কোন কোন বিষয়গুলো চ্যালেঞ্জ ছিল, মানে যেটা আসলে আপনাকে বেশ ধোকায়, মানে ধোকার মধ্যে, মানে ধুকতে হয়েছে বলা যায় প্রস্তুতির ক্ষেত্রে, মানে অনেক চ্যালেঞ্জ হয়েছে আপনার ক্ষেত্রে? কি কি ছিল বিষয়গুলো? আহ আচ্ছা, চ্যালেঞ্জের ক্ষেত্রে যদি বলতে চাই, আসলে চিকিৎসকদের জন্যই কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমরা ধরেন যে শুধু ডেডিকেটেড পড়াশোনার মধ্যে থাকতে পারি না, ইন্টার্নশিপের পরে দেখা যাচ্ছে যে অনেকের ফ্যামিলিকে মেনটেন করতে হয় বা ফ্যামিলিকে মানে সাপোর্ট দিতে হয় আর কি। যার কারণে অনেককে ডিউটি করতে হয়, ম্যাক্সিমাম ডক্টরকেই কিন্তু ডিউটি করতে হয়। সুতরাং এই যে ডিউটি করে এত চাপ, এত প্রেশার পরেও দেখা যায় যে পড়াশোনার জন্য খুব কম সময় তারা বের করতে পারে। এটি আসলে আমার মনে হয় ডাক্তারদের জন্য বা চিকিৎসকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি। এই যে স্পেশাল বিসিএস এখন দিয়েছে খুব কম সময়, দেখা যাচ্ছে যে খুব কম সময়ের মধ্যে অনেকে ডিউটি করছে বিভিন্ন হাসপাতালে বা জব করছেন, তাদের ক্ষেত্রে সময় বের করে পড়াশোনাটা খুবই ডিফিকাল্ট। যেমন আমি আমার ক্ষেত্রে যেটি চ্যালেঞ্জ ফেস করেছিলাম, আমি আসলে ইন্টার্নশিপের মাঝখানে মানে
বিসিএস প্রিলিমিনারি দিয়েছিলাম। তো ইন্টার্নশিপের এত চাপের মধ্যেও কিন্তু আমি যতটুকু সময় পেয়েছি, আমার মনে হয় যে আমি সর্বোচ্চ মানে ইউজ করার চেষ্টা করেছি আর কি। আমি আহ যতটুকু সময় পেয়েছি আমি পড়তাম, পড়ে পরীক্ষা দিতাম। ঠিক আছে, ধরো দেখা যাচ্ছে যে আমি পরীক্ষার মানে 10 দিন আগেও আমাকে ডিউটি করতে হয়েছে এনআইসিইউ তে, ঠিক আছে, পেডিয়াট্রিক্সে। দেখা গেছে আমি ঈদের সময় বাড়ি যেতে পারিনি। আমার মনে আছে যে প্রিলির সম্ভবত 15 দিন আগে সম্ভবত ঈদ ছিল, তো ওই সময় আমাকে ঈদের ছুটিও দেওয়া হয়নি, আমি হলেই ছিলাম একলা। ঠিক আছে, তো ওরকম অবস্থাতেও কিন্তু মানে যতটুকু করা সম্ভব, নিজের যতটুকু চেষ্টা থাকে ওই চেষ্টা দিয়ে আমি মানে সময়টা নষ্ট করিনি আর কি। যতটুকু সময় পেয়েছি আমি ওই সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এরকম চ্যালেঞ্জিং যদি অ্যাটিটিউড থাকে, অবশ্যই আমাদের প্রত্যেকটি চিকিৎসকের মধ্যেই এই চ্যালেঞ্জিং অ্যাটিটিউড আছে। তারা সবকিছুই করবে, ডিউটি করবে, সাথে এই যে ফাঁকা সময়টুকু আছে এই সময়টুকু তারা হচ্ছে পড়াশোনা করবে, পরীক্ষা দিবে, এবং এর মাধ্যমেই কিন্তু দেখা যাচ্ছে যে মানে সমস্ত সফলতাগুলো চলে আসছে। চ্যালেঞ্জিং অ্যাটিটিউড যেটি, সেটি কিন্তু আপনাকে সফলতার জন্য একটি বড় একটি পাথওয়ে তৈরি করে আমি মনে করি। আর আচ্ছা। লিখিত লিখিত পরীক্ষার সময় কিছু চ্যালেঞ্জ, যেমন লিখিত পরীক্ষার সময় সময় কম পাওয়া যায় ডাক্তারদের জন্য। এই যে অ্যানালাইটিক্যাল জিনিসগুলো, যে দেশে কি যে মানে রিসেন্ট ইস্যু হচ্ছে, বা বিশ্বে কি রিসেন্ট ইস্যুগুলো হচ্ছে, এগুলো অ্যানালাইটিক্যাল বিষয়গুলো ডাক্তাররা যেহেতু সাধারণত এইসব জিনিস পড়ে না, মানে তাদের সিলেবাসের মধ্যে নাই, যার কারণে এই জিনিসগুলো তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং আমার মনে হয় যে প্রত্যেকটি ডক্টর বা চিকিৎসককে আমি বলবো আপনারা রেগুলার নিউজ পেপার পড়বেন, 10 মিনিট 20 মিনিট। এগুলো পড়লেই দেখা যাচ্ছে যে এই যে সমস্যাটা, এই যে চ্যালেঞ্জটা ডাক্তারদের জন্য, রিসেন্ট ইস্যুগুলো বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল যেগুলো ইস্যু, এই জিনিসগুলোতে তাদের যে মানে ডিফিকাল্টিস ফেস করে, আমার মনে হয় যদি রেগুলার তারা নিউজ পেপার পড়তে পারে এই ডিফিকাল্টিস বা এই চ্যালেঞ্জ গুলো তারা হচ্ছে ওভারকাম করতে পারবে। 48তম বিসিএস কিন্তু একেবারে চলমান অবস্থার মধ্যে আছে আর কি। তো 48তম বিসিএস এর যারা অংশগ্রহণ করবে তাদের কিন্তু সময় একেবারেই কম। এই কম সময়ের একদম। মধ্যে যেসব চিকিৎসক আছেন অংশগ্রহণ করতে চান, ভালো করতে চান, আপনার পর্যায়ে যেতে চান, তারা আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে পড়লে তাদের জন্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে মনে করেন? হ্যাঁ, আসলে এখন তো মাত্র সম্ভবত 18 দিনের মতন আছে স্পেশাল বিসিএস এর জন্য। তো স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে এখানে তো জেনারেল পার্টও আছে, মেডিকেল পার্টও আছে, এবং এবার মেডিকেল পার্টে দেখা গেছে যে আমাদের মেডিকেল লাইফে যত আমরা সাবজেক্ট পড়ি, প্রায় 11টা সাবজেক্ট, সবগুলো কিন্তু ইনক্লুডেড করে দেওয়া হয়েছে। সাথে জেনারেল জেনারেল পার্টেও দেখা যাচ্ছে যে 5টি বা 6টি সাবজেক্টের মতন আছে আর কি। সুতরাং আহ, আমার মনে হয় প্রিপারেশনের ক্ষেত্রে দুটাকেই গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে, দুটাকে, জেনারেল পার্টকেও যেমন গুরুত্ব দেওয়া উচিত, মেডিকেল পার্টটাকেও সেভাবে গুরুত্ব দেওয়া উচিত। এবং আমার যেটা কথা সকল চিকিৎসকের প্রতি, যারা 48তম বিসিএস পরীক্ষা দিবেন, সবাই রেগুলার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, সেটি অ্যাপে হোক বা যে কোনো কোচিং সেন্টার হোক। আপনি যেটি পড়ছেন বা যে সিলেবাসটা পড়ছেন আপনি রেগুলার পরীক্ষা দিবেন। পরীক্ষা অ্যাপে দিলে কিন্তু সময় নষ্ট হয় না। আপনি ধরেন যে পড়তেছেন পড়তেছেন মাঝখানে যে কোনো একটা অ্যাপে ঢুকে পরীক্ষা দিয়ে দিলেন, সময় নষ্ট হলো না। আপনি নিজের আর মানে কোথায় প্রবলেম আছে বা কোথায় আপনার উইকনেস গুলো আছে আপনি কিন্তু পরীক্ষা দিলে বুঝতে পারবেন। পরীক্ষা না দিলে কিন্তু কোথায় আপনার উইকনেস আছে আপনি ধরতে পারবেন না। সুতরাং আমার মনে হয় যে বিসিএস যে কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে, যেটা স্পেশাল হোক বা জেনারেল হোক, অবশ্যই পরীক্ষার্থীরা মানে অ্যাপ বা কোচিং যেখানেই হোক না কেন পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, পরীক্ষাটা দিবে, পরীক্ষা দিলে তাদের মানে প্রবলেম গুলো তারা ধরতে পারবে। এবং আপনি দেখবেন যে এই যে আমাদের মেডিকেল পার্টে দেখবেন সিলেবাসের মধ্যে একটু ভ্যারিয়েশন আছে, যেমন মেডিসিন, সার্জারি, গাইনিতে মার্ক বেশি আছে। ঠিক আছে, অন্যান্য দেখা যায় ফরেন্সিক বা কমিউনিটি মেডিসিনে মার্ক তুলনামূলক কম। এদিকে আমরা যদি দেখি বাংলার ক্ষেত্রে ব্যাকরণ অংশে কিন্তু বেশি মার্ক, 15 মার্কের মতন। আবার সাহিত্য পার্টে কিন্তু নাম্বার কম, 5 মার্ক মাত্র। ঠিক আছে, তো আমার মনে হয় নাম্বার, এখন যেহেতু সময় কম, যেগুলো পড়লে মানে কম সময়ে আমি বেশি নাম্বার মানে অ্যাচিভ করতে পারবো, যেমন ধরেন যে বাংলা ব্যাকরণ অংশে আপনি যদি একটু সময় দেন, আপনি কিন্তু 15-এর মধ্যে 10 থেকে 12 মার্ক নিয়ে আসতে পারবেন। সুতরাং আমার মনে হয় যে এইসব বিষয়ে যেগুলোতে মানে নাম্বার বেশি, একটু সময় দিলে আপনি একদম পুরা 80 to 90% নাম্বার অ্যাটেইন করতে পারবেন। আমার মনে হয় এই জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস করা দরকার। এবং আপনি ধরেন যে এখন পড়াশোনার ক্ষেত্রে যখন পরীক্ষার্থীরা পড়বে, মেডিকেল পার্টের জন্য একটা সময় ফিক্স করে রাখবে। ঠিক আছে, যে আমি এত এত এতটুকু সময় মেডিকেল পার্ট পড়বো, আমি এতটুকু সময় জেনারেল পার্ট পড়বো। এর ফলে দেখা যাবে কি, বোধ মেডিকেল পার্টও তার পড়া হয়ে যাচ্ছে, তার জেনারেল পার্টও পড়া হয়ে যাচ্ছে। দুই পাশেই যখন সে পড়বে, একটা ব্যালেন্সড ওয়েতে যখন পড়বে, তখন দেখা যাচ্ছে যে সে মানে মোটামুটি 140 বা 50 এরকম একটা লেভেলের
মানে নাম্বার সে পেতে পারে। ঠিক আছে, আপনি যদি একটার প্রতি বেশি ফোকাস করেন, যদি মেডিকেল পার্টে ফোকাস করেন, তাহলে কিন্তু এদিকে ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে। সুতরাং আমার পরামর্শ হচ্ছে এখনকার পরীক্ষার্থীরা ব্যালেন্সড ভাবে করবে, বোথ মেডিকেল পার্ট এবং জেনারেল পার্ট। এবং এই যে আলাদা করে ব্যালেন্স করে পড়তেছে মেডিকেল পার্ট আর জেনারেল পার্ট, এর মধ্যে কোনটিতে অল্প পরিশ্রমে বেশি নাম্বার পাওয়া যায়, যেমন ম্যাথ, ঠিক আছে, ইংলিশ, এগুলোতে কম পড়লে, যেমন বাংলা ব্যাকরণ অংশ, কম পড়লে বেশি নাম্বার পাবেন, এই জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস করুন। ঠিক আছে, মেডিকেল পার্টে যেমন ধরেন যে মেডিসিন সার্জারি, এগুলো তো যারা মানে ইন্টার্নশিপ করেছে তাদের কিন্তু মোটামুটি পড়া থাকে মেডিসিন সার্জারি কাহিনী। সুতরাং এই জিনিসগুলোর উপর তারা একটু জাস্ট রিভাইজ দিবে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো সিলেবাসের মধ্যে আছে। আমার মনে হয় সিলেবাসের মধ্যে থেকেই তারা ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে যাবে। ঠিক আছে, সিলেবাসের বাইরে আসলে পড়ার সময় সুযোগটা খুব কম, কারণ এত বড় সিলেবাস। সুতরাং এই সিলেবাস ধরে ধরে তারা হচ্ছে জিনিসগুলো পড়ে যাবে। ঠিক আছে, জেনারেল পার্টের মধ্যে ওই জিনিসগুলো, জেনারেল পার্টের যে সাবজেক্ট গুলো আছে, এবং দেখা যাচ্ছে যে জেনারেল পার্টের ক্ষেত্রে আপনার রিসেন্ট ইস্যুগুলো ইম্পর্টেন্ট। রিসেন্ট ইস্যুর ক্ষেত্রে বাজারে অনেক বই পাওয়া যায়, যেমন আলোর সাম্প্রতিক ইস্যু বা এরকম কিছু বই পাওয়া যায়। এই বইগুলো পড়ে তারা মানে মোটামুটি রিসেন্ট থেকে বেশি নাম্বার আসে না, কিন্তু 5 থেকে 6 নাম্বার। অনেকে দেখা যায় রিসেন্ট ইস্যু পড়তে গিয়ে মানে যেগুলো হচ্ছে আহ, যেগুলো থেকে বেশি নাম্বার আসে ওই জিনিসগুলো তারা ফোকাস কম করে। তো আমার মনে হয় যে রিসেন্ট আপনি পড়বেন, কিন্তু মোটামুটি একটা লেভেলের। দেখা যায় অনেকে রিসেন্ট পড়তে গিয়ে মেইন পড়াগুলো মানে বাদ দিয়ে দেয়, এই জিনিসটা করা যাবে না। আপনি জেনারেল গুলো পড়বেন, সাথে রিসেন্ট গুলো মাঝে মাঝে দেখবেন, তাতে করে আপনি মানে রিসেন্ট কি হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকে। যেমন রিসেন্টলি ইসরায়েল ইরান সব একটা যুদ্ধ হয়ে গেল, ঠিক আছে, জি। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা সম্পর্কে মানে একটু ভালো ধারণা রাখতে হবে আর কি। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে জেনারেল পার্ট আপনি পড়বেন, রিসেন্ট ইস্যুগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে, কিন্তু রিসেন্টের প্রতি একদম ফোকাস থাকা যাবে না। আপনাকে ব্যালেন্স প্রিপারেশন নিতে হবে, বোথ জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট। এবং যেগুলোতে আপনি কম সময়ে বা যেগুলোতে বেশি নাম্বার আছে, কম কষ্ট করে বেশি নাম্বার অ্যাটেন্ড করতে পারবেন, ওগুলোর প্রতি আমার মনে হয় ফোকাস দেওয়া দরকার। সিফাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার করে এই বিষয়গুলো বলছেন। আমার মনে হয় যে আপনার যে চ্যালেঞ্জেস গুলো ছিল, আপনার যে কৌশলগুলো হ্যাঁ, ছিল, প্রতিটি বিষয় এখানে ঢেলে হ্যাঁ, ধরেছেন। যেই কৌশল এবং চ্যালেঞ্জেস গুলো হ্যাঁ, ওভারকামের মধ্য দিয়ে আপনি হ্যাঁ। আকর্ষণীয় একটা সাফল্য পেয়েছেন। সিফাত ভাই, আজকের এই যে একটা অবস্থায় আপনি দাঁড়িয়ে আছেন, একটা বিশাল সাফল্যের মধ্যে দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই আপনার ভালো লাগার মুহূর্ত। এই যে ভালো লাগার মুহূর্তে যে সাফল্যগুলো আপনাকে ধরা দিয়েছে, এই সাফল্যের পেছনে মানে কাদেরকে আপনি মানে অংশীদারিত্বের মানে সম্মানে ভূষিত করতে চান, যাকে ভূমিকা রেখেছে যারা, কিছু নাম শুনতে চাই। অবশ্যই আল্লাহ তালার প্রতি অসীম কৃতজ্ঞতা প্রথমেই। এছাড়াও আমি বলেছি কথার প্রথম আমার এই সাক্ষাৎকারের প্রথম থেকে বলছিলাম যে আমার মা বাবার প্রতি আমি মানে চিরকৃতজ্ঞ, কারণ তারা আসলে বিশ্বাস হারাননি আমার উপর কখনো। তারা আসলে আমি কোনো জায়গায় ব্যর্থ হলেও তারা কিন্তু তাদের মধ্যে ওই আত্মবিশ্বাস ছিল আমার ছেলে আসলে বা আমার সন্তান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবং তারা প্রতিটি মুহূর্তে ধরেন যে আমাকে এনকারেজ করতো, তার আত্মবিশ্বাস জোগাতে, হ্যাঁ তুমি পারবে। তো তাদের যে এই আত্মবিশ্বাস, এটি কিন্তু আমাকে মানে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে কিন্তু আমাকে মানে সাহস জুগিয়েছে আর কি। তো তাদের ভূমিকা না বললেই নয়। এছাড়াও ধরেন যে আমাদের শ্রদ্ধেয় চিকিৎসক মানে শিক্ষক মন্ডলী যারা আমাকে পড়িয়েছেন আর কি, তাদের গুরুত্ব আহ, অনস্বীকার্য। কারণ তারা ধরেন যে এত সুন্দরভাবে বিষয়গুলো আমাদেরকে বুঝিয়েছেন, এত সুন্দরভাবে আমাদেরকে জিনিসগুলো মানে হাতে কলমে বুঝিয়েছেন। তাদের মানে এই যে মানে কষ্টের কারণে হয়তো আমি জিনিসগুলো সুন্দরভাবে ক্যাচ করতে পেরেছি, এবং আলটিমেটলি পরীক্ষার সময় কিন্তু আমি সেগুলো মানে আউটপুট দিতে পেরেছি বলে আমি মনে করি। সো ঠিক মানে শিক্ষকদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা, এটা আসলে বলতেই হয়। এছাড়াও আমি এখন বর্তমানে কালে যেখানে চাকরি করছি আর কি, আমার এখানে ইনমাস খুলনাতে, এখানকার আমাদের যে পরিচালক মহোদয় আছেন, উনি যথেষ্ট সাপোর্টিভ। আমার পরীক্ষার ক্ষেত্রে উনি সর্বোচ্চ মানে চেষ্টা করেন যে আমি যাতে মানে সর্বোচ্চ সময় পড়তে পারি। সিফাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আপনার খুবই হ্যাঁ, ব্যস্ততার মধ্যে আপনি নিশ্চয়ই আপনার প্র্যাকটিস থাকার কথা ছিল, সেই প্র্যাকটিস থেকে বিচ্ছিন্ন হয়ে আমাকে সময় দিয়েছেন। হ্যাঁ, এবং আপনার প্রস্তুতির যে কৌশলগুলো, আপনি চ্যালেঞ্জগুলো যে ওভারকাম করার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো আমাদের পরবর্তী যারা বিসিএস ক্যাডার হতে যাবেন তাদের জন্য কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আমরা এখানেই অবশ্যই। শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে এরকম মেডিকেলের আরো মেধাবী মুখ নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।